তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই। জীবিকা জীবনের সুবিধার্থে আমরা শহরতলি পছন্দ করলেও ইতিহাস সাক্ষী কবি থেকে শুরু করে সাধারণ মানুষ বাংলার গ্রামের প্রেমে বরাবরই মজ্জিত। নমস্কার, কেমন আছো সবাই? আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা বরাবরই শহরতলির বিভিন্ন ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি, কিন্তু আজকে আমি তোমাদেরকে ঘোরাবো আমাদের এই ছোট্ট গ্রামটার ভিডিও। মোটামুটি 600 ঘরের জনবসতি আমাদের এই গ্রামটা, আর আমাদের গ্রামটা কিন্তু একদম ছবির মতো সুন্দর। কেন জানো? আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা বরাবরই যখন এই চিত্রপটের কল্পনা করি বা যখন এই কবিতাটি পড়ি, বরাবরই আমাদের মনে হয় গ্রাম সঙ্গে একটি ছোট্ট নদী আর তার পাশে সবুজ। ঠিক আমাদের গ্রামটাও এইরকমই। এবার আমাদের গ্রামটা দেখতে ঠিক কেমন লাগে চলো পুরো ঘুরে গ্রামটাকে তোমাদেরকে দেখাই। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির উঠোন। মাটির বাড়ি হওয়া সত্ত্বেও এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে যে আমি সত্যিই আপ্লুত। আমাদের এই ছোট্ট গ্রামটিতে প্রায় 3 থেকে 3,500 লোকজনের জনবসতি। দেখতেই পাচ্ছ, ওই হলো আমাদের দূর থেকে দেখা যাচ্ছে বাড়ি, আর সঙ্গে এই যে এরিয়াটি দেখাচ্ছি এটি হলো আমাদের পাড়া। যেমন আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছি যে কয়েকটি পাড়া মিলিয়ে তৈরি হয় একটি গ্রাম, তেমনই 10-15 ঘরের জনবসতি আমাদের এই ছোট্ট পাড়া। আমাদের পাড়াটির নাম মণ্ডলপাড়া। আমাদের পাড়াটির পরিসীমা কিন্তু এখানেই শেষ। এইবার আমাদের পাড়া থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি গ্রামের একদম শেষ প্রান্তে। আর আমাদের গ্রামটিকে বেষ্টন করে রয়েছে একটি ছোট্ট নদী। যদিও এটি একটি খাল যেটি কাঁসাই নদীর সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের কাছে এটিই একটি ছোট্ট নদী। বর্ষায় বানভাসী হলেও আমাদের এই ছোট্ট নদী তথা খালটির জন্যই কিন্তু শস্য শ্যামলা হয়ে উঠেছে আমাদের গ্রাম। আর আমাদের গ্রামের 90% মানুষ কিন্তু এই নদীটির উপর ডিপেন্ড করে আশেপাশে যেই সমস্ত জমি জমা দেখতে পাচ্ছ সেই সমস্ত জমিতে চাষের কাজ চালায়। সেই জন্যই হয়তো খাল থেকে এটি আমাদের প্রাণের নদী হয়ে উঠেছে। এই সবেমাত্র ধান রোপণের কাজ শেষ হয়েছে, তাই দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে সবুজ ক্ষেত, কোথাও একটু বেশি সবুজ, কোথাও আবার একটু ঘন সবুজ। ওই যে দূরে দেখা যায়, ওই দূর দিকে কিন্তু আমাদের নদী ঘুরে ফিরে এদিক ওদিক গিয়েছে। আর আমাদের গ্রামটির পরিসীমাও প্রায় ওই দূর অব্দি। আর ওইখানে আমাদের কিছু জমি জমাও রয়েছে, তাই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওই যে কথায় আছে নদীর একুল ভাঙে তো অকুল গড়ে, ঠিক এইরকম আমাদের সঙ্গে বরাবরই হয়ে থাকে। নদীর এই যে দেখতে পাচ্ছ বাম দিকের চাষবাসের জমিগুলি, এই জমিগুলি মোটামুটি চাষবাস হয়, কিন্তু আর ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে শস্য শ্যামলা হয়ে রয়েছে ঠিকই, কিন্তু বেশি বর্ষাতে এই জায়গাগুলিতে ভোগান্তির শেষ নেই। বেশিরভাগ সময়ই বর্ষাকালে আমাদের এই জায়গাগুলির ফসল হয় না। দেখতেই পাচ্ছ আমাদের আশেপাশের রাস্তাগুলিও যে বেশ অনুকূল তা কিন্তু নয়। মোরাম মাটির এই রাস্তাগুলি কিন্তু মাঝে মাঝেই জলমগ্ন হয়ে পড়ে। কষ্ট ভোগান্তি নানান ধরনের সমস্যার মাঝে মাঝে একটাই শান্তি যে এখানে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাড়াটির জনবসতি। দেখতেই পাচ্ছ আমাদেরই আশেপাশের কিছুজন তাদের ঘরবাড়ি এখন বর্তমানে নতুন করে এই মাঠের দিকে বেরিয়ে চলে এসেছে, আরও একটু উন্মুক্ত হাওয়া নেওয়ার জন্য হয়তো। আর আশেপাশে কয়েকটি গ্রসারির শপও রয়েছে। আশেপাশে যখনই কারোর কিছু দরকার হয় তখন কিন্তু এই যে দোকানটি দেখতে পাচ্ছ এটি আমাদের ভরসা। এটা তো গেল মাঠের দিকের কথা। এরপর আমাদের গ্রামে ঠিক আর কি কি রয়েছে চলো সেগুলো ঘুরে দেখাই তোমাদেরকে। এখন আমি চলে এসেছি আমার বাড়িতে। আর আমাদের গ্রামটাকে ঘুরে দেখতে হলে প্রায় 3-4 কিলোমিটার আমাকে পায়ে হেঁটে হাঁটতে হবে। সেটার ক্ষমতা আমার নেই, সেই জন্য চলে এসেছি আমার সেই পুরানো সাইকেলটিতে পাম্প দেওয়ার জন্য। কারণ এই সাইকেলটি ছোটোবেলা থেকে আমার ভরসা ছিল। আমি যখন ক্লাস 3 তখন এই সাইকেলটি আমার দাদা বানিয়ে দিয়েছিল। আর এবার বাবার সঙ্গে সাইকেলে চেপে আমার গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো একটু ঘুরে দেখো। ওই যে বলেছিলাম আমার গ্রামটা কিন্তু ছবির মতো সুন্দর, যেখানে নির্দ্বিধায় নিঃসংকোচে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমি নিঃশ্বাস নিতে পারি, যেখানে কংক্রিটের জঞ্জাল হয়তো খুব কমই রয়েছে, যেখানকার সোঁধা মাটির গন্ধ বরাবরই মনে কোথাও একটা আলোড়ন সৃষ্টি করে, আর সবুজের হাতছানি বরাবরই মোহিত করে। আমি এখন নিয়ে এসেছি তোমাদেরকে আমাদের গ্রামের একটি অন্যতম জায়গায়। এটি হলো আমাদের গ্রামের মা শীতলা মায়ের মন্দির। আমাদের শীতলা মা অনেক বেশি জাগ্রত। বছরের বিভিন্ন সময় পুজো হলেও জ্যৈষ্ঠ মাসে খুব বড় করে আমাদের এই শীতলা পুজো হয়। দেখতেই পাচ্ছ সামনেই মায়ের মন্দির, বাট এই মুহূর্তে মন্দিরটি বন্ধ রয়েছে, তাই মায়ের মূর্তি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর সামনেই রয়েছে আটচালা, এখানেই হয় বছরের
ওই একটা বিশেষ সময়ে হরিনাম সংকীর্তন। আমাদের প্রতিটি গ্রামবাসীর কাছে এই পুজোটি কিন্তু বরাবরই বিশেষ আকর্ষণ। আমার মনে হয় আমার মতো আমার গ্রামবাসীরাও এই শীতলামায়ের পুজোটির জন্য অধীর আগ্রহে এক একটা বছর অপেক্ষা করে। এটি হলো আমাদের গ্রামের মার্কেটিং কমপ্লেক্স। শব্দটা শুনে তোমাদের একটু অন্য ধরনের লাগলেও এখানে রয়েছে কয়েকটি গ্রসারি শপ, যেখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। বাবা বলে এখানে নাকি বাঘের দুটো চোখে পাওয়া যায়। এবার আমি ক্রস করছি আমার দ্বিতীয় মা। কেন বললাম বলো তো? কারণ এটি হলো আমার সেই ছোটবেলার স্কুল। এখান থেকেই আমার প্রাইমারি, এখান থেকেই আমার মাধ্যমিক। মাই তো আমাকে শিখিয়েছে সেই ছোটবেলা থেকে হাত ধরে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নিজের মেরুদণ্ড কিভাবে সোজা রাখতে হয়। তাই বরাবরই যখন এখানে ক্রস করি কোথাও না কোথাও এক লহমায় সে আমার প্রথম দিনে স্কুল আসাটা মনে পড়ে যায়। এরপর দেখতে পাচ্ছ গ্রামের দুর্গা মন্দির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জলাতঙ্কের চিকিৎসা করানোর জন্য এখনও এই মন্দিরে আসেন, আর এটি বেসিক্যালি রায় পরিবারের অংশ। তাই জন্যই গ্রামের বললেও ভুল হবে, তবে আমাদের কাছে এটিই দুর্গা মন্দির। এখান থেকে আমরা বেরিয়ে চলেছি সোজা আগের দিকে। এটি হলো আমাদের গ্রামের মেন পিচ রাস্তা, আর এই পিচ রাস্তার দুপাশে অসংখ্য শাখার মতো ছড়িয়ে রয়েছে আমাদের গ্রামের বিভিন্ন পাড়া। আর তোমরা তো জানোই বেশ কয়েকটি পাড়া নিয়ে তবেই একটি গ্রাম তৈরি হয়। আর এখানেও দেখতেই পাচ্ছ বিভিন্ন পাড়া আশেপাশে এইরকমই সবুজ দিয়ে ঘেরা আর অদ্ভুত সুন্দর। এরপর যেই জায়গাটিতে আমি এসেছি হয়তো তোমরা আগেও দেখে থাকবে, কারণ কিছুদিন আগেই তো এই জায়গাটির ভিডিও তোমাদের জন্য স্পেশালি আমি বানিয়েছিলাম। এটি হলো আমাদের শিব মন্দির। কথিত আছে আমাদের এই শিব মন্দিরের ভোলে বাবা স্বয়ং পাতাল থেকে উত্থিত, তাই জন্যই স্বয়ং উনি বিরাজমান। আর ঠিক মন্দিরের সামনে অপেক্ষায় রত আমাদের নন্দী মহারাজ। আর এই সামনের যে পাশে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই আমাদের গ্রাম কিন্তু অন্য গ্রাম বা অন্য শহরের সঙ্গে যুক্ত। বাবার কাছ থেকে শুনেছি আমাদের এই ভোলে বাবা বরাবরই শান্ত স্নিগ্ধ পরিবেশে থাকতে পছন্দ করেন। এমনকি এই কয়েক বছর আগে অবধি এই মন্দিরটি কিন্তু মাটিরই ছিল, বাট পরে ভগবানকে তুষ্ট করে কোনো ক্রমে এই পাকার মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরটির ঠিক পাশে রয়েছে এই শিব মন্দিরেরই একটি পুকুর। এই পুকুরটির সঙ্গে আমাদের সবারই একটা আলাদা ধরনের যোগ রয়েছে। আমাদের গ্রামবাসীদের কারোরই কোনো শুভ অনুষ্ঠান, সেটা অন্নপ্রাশন হোক বা বিয়ে বাড়ি, সমস্ত সময় বর কনে সবাই কিন্তু স্নান করতে এই পুকুরটিতে আসে। আমাদের প্রতিটি গ্রামবাসীর কাছে এই পুকুরটি মনের মণিকোঠায় সারা জীবন থাকবে। আমাদের গ্রামের প্রায় প্রতিটি মানুষই নতুন বৈবাহিক জীবন হোক বা নতুন কিছু শুরু করার আগে এই পুকুরটিতে স্নান করে বাবাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায়। এবার আমি চলে এসেছি গ্রামের একদম শেষ প্রান্তে শিব মন্দিরের পরেই তৈরি আমাদের এই মা কালীর মন্দির। এই মায়ের মূর্তি ভীষণ অদ্ভুত ভয়ঙ্কর। কেন জানো? কারণ উনি চণ্ডী মা। আজ হয়তো আমাদের প্রতিটি ঘরে প্রতিটি মেয়ের মধ্যে সেই কালী শক্তির সঞ্চার হোক। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এটাই কাম্য। দেখতেই পাচ্ছ মন্দিরটির পরিকাঠামো কিন্তু বিশেষ নজর কাড়ে আমাদের সবার কাছে। আর এই মন্দিরটিতেও বিশেষ অনুষ্ঠানের সঙ্গে পুজো হয় যখন আমাদের ওই গ্রামের শীতলা পুজো হয় তার ঠিক 1-2 দিন পরে। আর মূলত এইখান থেকে শুরু হচ্ছে আমাদের গ্রাম। এই বরাবরই মা আমাদের সবাইকে নিজের সন্তানের মতো পালন করে থাকে। কেন জানো? বাবার কাছ থেকে শুনেছি প্রচন্ড মহামারীর প্রকোপে পড়েছিল আমাদের, সেই সময় মা নিজে যোগিনী রূপে আমাদের সবাইকে রক্ষা করেন। তাই বরাবরই মা কালী, মা ত্রাতা রূপে আমাদের কাছে পূজিতা হয়ে থাকেন। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের গ্রামের কিছু বরিষ্ঠ মানুষজন সময় পেলেই এই জায়গাতে এসে বিভিন্ন ধরনের গল্প করেন। ওই যে বলে চায়েতে চর্চা, ঠিক সেই রকমই কিছুটা। তবে হ্যাঁ, এখানে কোনো চা দোকান নেই। আর তোমার তোমার আর তোমার 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 আর তোমার সরি ও লক্ষ্মীকান্ত মণ্ডল। আর দাদা তোমার? আমি ওনাদেরকে সবার কাছ থেকে নাম জিজ্ঞেস করলাম। আমার কাছে রেকর্ডেড তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে শুধু এটা দেখানোর জন্য যে গ্রাম মানেই একটা মুক্ত পরিবেশ, গ্রাম মানেই যেখানে কেউ তার নিজস্ব ক্যাটাগরি, যোগ্যতা এসব নিয়ে ভাবে না। এখানে প্রতিটা মানুষ, বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে জমায়েত হয়ে একসঙ্গে থাকতে পারে। হয়তো আমরা শহরে এই জিনিসগুলো খুব একটা দেখি না। আমাদের কাছে কোন জাত, কোন ধর্ম সেগুলো ম্যাটার করে না। আমাদের কাছে যেটা ম্যাটার করে সেটা হলো আমরা এই গ্রামের বাসিন্দা। এই যে বাম দিকের রাস্তাটি সোজা চলে গেছে, এই দিক থেকে
আরও কিছুটা গিয়ে তবেই আমাদের গ্রাম শেষ হচ্ছে। বললাম যে আমাদের গ্রামটা অনেকটা বড়, পুরো গ্রামটা ঘুরে দেখানো আমার পক্ষে সত্যিই সম্ভব নয়, তাহলে হয়তো প্রতিটা পাড়ায় গিয়ে দেখাতে হবে। তবে হ্যাঁ, চলে এসেছি আমার সেই দ্বিতীয় মায়ের সামনে। আমার বাড়ির উঠোনটির মতোই এই জায়গাটির সঙ্গেও আমার হাজার স্মৃতি জড়িয়ে রয়েছে। এটি হলো আমাদের স্কুলের ক্রীড়াঙ্গন, অর্থাৎ আমাদের গ্রামের এটি একটি স্পোর্টস গ্রাউন্ড। বেশ কয়েক বছর স্কুল ছাড়ার সময় হয়তো আমি এখানে এসেছিলাম, তারপরে আর কোনোদিন আসাই হয়নি। আসলে যখনই আসি তখন সেই ছোটোবেলাটা মনে পড়ে যায়, তো তাই জন্য ওই দূর দূর বুক নিয়ে আসতে গেলে কোথাও না কোথাও একটা কষ্ট হতে থাকে। যাই হোক, আজ তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখালাম, সেই সুবাদে আমিও ঘুরে দেখলাম আমার স্কুলের সেই ছোট্টবেলার খেলার মাঠ। আর এখানেই খেলতে খেলতে সেই ক্লাস 1 থেকে কবে বড় হয়ে 10, তারপর 12, তারপর কলেজ ইউনিভার্সিটি কাটিয়ে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারছি না। এই দেখতে দেখতে চোখের কোণাও কেমন যেন দীর্ঘ 20 বছরের স্মৃতিগুলো কোণ ঠাসা হয়ে উঠছে। তাই আজকে ব্লগটা এই অবধি। কেমন লাগলো আমার এই ছোট্ট গ্রাম অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বাই বাই।